দেশে ফেরার আগে ক্ষমতা নিশ্চিত করতে ভারতের সাথে যে ৩ গোপন চুক্তি তারেক রহমানের চাঞ্চল্যকর তথ্য ফাঁস। অবশেষে খুলতে শুরু করতে ওসমান হাদির হত্যার জট, জানা গেল কাদের ছত্রছায়ায় এই হত্যাযজ্ঞ। মির্জা আব্বাস তারেক রহমানকে নিয়ে কেন এত কানাঘোষা। রুমিন ফারহানার বিদ্রোহ বিএনপির বিরুদ্ধে, অবশেষে বাবার পথেই হাঁটলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। তারেক রহমান ক্ষমতায় যাওয়ার জন্য ভারতের কাছে বিক্রি হয়ে গেছে। সামাজিক মাধ্যমে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে চলছে কানাঘোষা। লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি বক্তব্য ঘিরে বাংলাদেশের রাজনীতিতে তৈরি হয়েছে গভীর প্রশ্ন ও সন্দেহ। তারেক রহমান বলেন, বাংলাদেশে ফেরার সিদ্ধান্ত আমার একার নয়। এই বক্তব্যের পর প্রশ্ন উঠেছে, নিজের দেশে ফেরার সিদ্ধান্ত যদি একজন রাজনৈতিক নেতা একা নিতে না পারেন, তবে সেই সিদ্ধান্ত কারা নিচ্ছেন? তাহলে কি এই সিদ্ধান্ত ভারত নিচ্ছে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বক্তব্যের প্রায় ১২ থেকে ১৩ দিনের মাথায় শহীদ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি নতুন করে সন্দেহের জন্ম দিয়েছে। প্রশ্ন উঠছে, যেদিন তাকে গুলি করা হলো সেদিন সন্ধ্যায় কারা তারেক রহমানকে জানালেন যে এবার নিজের পায়ে দাঁড়াতে হবে, এবার বাংলাদেশে ফেরার সময় এসেছে? এই সিদ্ধান্ত কি রাজনৈতিক, নাকি এর পেছনে রয়েছে কোনো আন্তর্জাতিক বা আঞ্চলিক সমঝোতা? এই প্রশ্নের মধ্যেই ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় একটি শিরোনাম। ভারতের আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত শিরোনামে বলা হয়, খালেদা পুত্র সম্বল এই মুহূর্তে হিন্দুস্তানে। কিন্তু প্রশ্ন হল, এই খবর কেন সেখানে শিরোনাম হল? আর এত বড় রাজনৈতিক বার্তার পরও কেন বিএনপির পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি? রাজনৈতিক মহলের প্রশ্ন, তারেক রহমান কি কোনো নতুন চুক্তি বা বোঝাপড়ার মাধ্যমে দেশে ফিরছেন? বক্তব্যে আরও গুরুতর অভিযোগ তোলা হয়েছে আসন্ন নির্বাচনকে ঘিরে। বক্তব্যে বলা হয়, আসন্ন নির্বাচনকে বিতর্কিত করতে নতুন করে জঙ্গিবাদ ও মৌলবাদ শব্দ সামনে আনা হচ্ছে। ৯০% মুসলমানের দেশে হঠাৎ করে আবার মৌলবাদের আলোচনা কেন? যেখানে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বরাবরই জঙ্গিবাদ ও সহিংসতার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, সেখানে নতুন করে দক্ষিণপন্থী উত্থানের বয়ান কেন সামনে আনা হচ্ছে, তা নিয়েও প্রশ্ন উঠছে। দিল্লিমুখী রাজনীতির মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ নতুন করে ফ্যাসিবাদের পদধ্বনি দিচ্ছে। এমনকি অভিযোগ করা হয়, আওয়ামী লীগের পথ অনুসরণ করে নতুন করে কিছু গোষ্ঠী দিল্লির সামনে মাথা নত করে আরেকটি ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করছে। এখানেই শেষ নয়, উঠে এসেছে সেনাবাহিনী ও অন্তর্বর্তী সরকারের প্রসঙ্গ। ৫ আগস্টের পর ক্যান্টনমেন্টে আওয়ামী লীগের অভিযুক্তদের রক্ষা করা হয়েছে বলে অভিযোগ করা হয়। পরবর্তীতে তাদের সসম্মানে দেশ ছাড়ার সুযোগ দেওয়া হয়েছে। এই বিষয়েও সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়। কী কারণে, কাদের ইশারায় সেদিন হত্যাকারীদের নিরাপদে পালিয়ে যেতে সহযোগিতা করেছিলেন সেনাপ্রধান ওয়াকার? একই সঙ্গে বাংলা এডিশন বন্ধের পরিকল্পনা। সাংবাদিক ইলিয়াস হোসেনের বাংলা এডিশনের নিবন্ধন কেন এবং কী উদ্দেশ্যে বাতিল করল অন্তর্বর্তীকালীন সরকার? সামাজিক যোগাযোগ মাধ্যমে হস্তক্ষেপ এবং ভিন্নমত দমনের চেষ্টা, এসবকেও ফ্যাসিবাদের লক্ষণ হিসেবে উল্লেখ করা হয়। ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়েও উঠে এসেছে গুরুতর কূটনৈতিক অভিযোগ। ভারতে বাংলাদেশের দূতাবাসে হামলা, হুমকি এবং সেই ঘটনার সঙ্গে বাংলাদেশের স্বল্পালঘু হত্যার রেফারেন্স টেনে আনার ঘটনাকে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখা হচ্ছে। ভারতের আমার দেশ পত্রিকা দূতাবাসে হামলা কাদের ইশারায় হচ্ছে? বক্তব্যে বলা হয়, ভারত যদি পরিকল্পিতভাবে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র হিসেবে উপস্থাপন করতে চায়, তাহলে শেখ হাসিনা না থাকলে নতুন জালেমদের হাতে দেশ তুলে দেওয়ার বয়ানই আন্তর্জাতিক মহলে প্রতিষ্ঠা করা হবে। রাজনৈতিক অঙ্গনে ক্রমেই জোরালো হচ্ছে একটি গুরুতর অভিযোগ। ক্ষমতায় ফেরার পথ সুগম করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কি ভারতের সঙ্গে কোনো গোপন সমঝোতা বা চুক্তিতে পৌঁছেছেন? এই প্রশ্ন সামনে আসে মূলত তারেক রহমানের নিজের বক্তব্য থেকেই, যেখানে তিনি বলেন, বাংলাদেশে ফেরার সিদ্ধান্ত আমার একার নয়। একজন রাজনৈতিক নেতার নিজ দেশে ফেরার সিদ্ধান্ত যদি একার না হয়, তাহলে সেই সিদ্ধান্তে কারা প্রভাব ফেলছে? এই প্রশ্নই এখন রাজনীতির কেন্দ্রে। বিশ্লেষকদের মতে, দক্ষিণ এশিয়ার বাস্তবতায় ভারতের ভূমিকা উপেক্ষা করে বাংলাদেশে ক্ষমতার বড় কোনো রদবদল সম্ভব, এমন ধারণা খুব কম রাজনীতিবিদেরই আছে। ফলে তারেক রহমানের বক্তব্যের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, দিল্লির সঙ্গে কি কোনো বোঝাপড়া হয়েছে? রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, যদি সত্যিই কোনো সমঝোতা হয়ে থাকে, তাহলে তার শর্ত কি? ক্ষমতায় আসার বিনিময়ে কি সীমান্ত, পানি, ট্রানজিট, পররাষ্ট্রনীতি কিংবা নিরাপত্তা ইস্যুতে কোনো ছাড় দেওয়া হয়েছে, নাকি নির্বাচন পূর্ব আন্তর্জাতিক বৈধতা আদায়ই এই সম্ভাব্য সমঝোতার মূল লক্ষ্য? নতুন করে যারা জালেম হচ্ছে এবং আওয়ামী লীগের পথ অনুসরণ করে দিল্লির সামনে মাথা নত করে নতুন করে ফেসিবাদ সৃষ্টি করতে চাচ্ছে, তারা মূলত ৩ ভাগে বিভক্ত। একটি বৃহৎ রাজনৈতিক দল যারা ভারতের সাথে চুক্তির মাধ্যমে ক্ষমতায় আসতে চায়,
ইউনূস সরকারের উপদেষ্টা পরিষদ, যারা কিনা পলাতক ফ্যাসিস্টদের পথে হাঁটছে, যারা কিনা বাংলা এডিশনের নিবন্ধন বাতিল করতে পারে। সেনাপ্রধান ওয়াকার, যে 5 অগস্টের পর ফ্যাসিস্ট এবং খুনিদের নির্বিঘ্নে ও নিরাপদে পালিয়ে যেতে সাহায্য করেছে। তাহলে এখন একটাই প্রশ্ন, কার হাতে নিরাপদ বাংলাদেশ? কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর এ ধরনের বিশ্লেষণধর্মী সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিকে গুলির পরপরই খুনিদের নিরাপদে সীমান্ত পার করে দেওয়ার একটি সুপরিকল্পিত নেটওয়ার্কের তথ্য পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তদন্তে উঠে এসেছে, পালানোর ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মিরপুর এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পি। তাকে সহযোগিতা করেন ভগ্নিপতি আমিনুল ইসলাম। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি ইতোমধ্যে আমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছে। এ নিয়ে হাদি হত্যাকাণ্ডে এখন পর্যন্ত পুলিশ ও র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন মোট 11 জন। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, হাদি হত্যাকাণ্ডের পরপরই প্রধান শুটার ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখকে সীমান্ত পার করার বিষয়টি আগে থেকেই পরিকল্পিত ছিল। ফয়সাল ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা এবং আলমগীর আদাবর থানা যুবলীগের কর্মী। এখন পর্যন্ত তদন্তে প্রাপ্ত তথ্য হচ্ছে, ঘটনার রাতেই ফয়সাল ও আলমগীর ঢাকা ছাড়েন এবং একাধিক যানবাহন পরিবর্তন করে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে পৌঁছান। সেখান থেকেই তারা অবৈধভাবে ভারতে পালিয়ে যান। এই সীমান্ত পারাপারের পুরো ব্যবস্থাটি সমন্বয় করেন যুবলীগ নেতা তাইজুল। তিনি তখন নিজে ভারতে অবস্থান করলেও দূর থেকেই নির্দেশনা দেন। হালুয়াঘাট সীমান্ত এলাকায় টাকার বিনিময়ে অবৈধ পারাপারের সঙ্গে যুক্ত কয়েকজন দালালের সক্রিয়তা রয়েছে। তাদের একজন ফিলিপ স্নাল, তার বাড়ি সীমান্ত সংলগ্ন ভুটিয়াপাড়া গ্রামে। তদন্তে পাওয়া তথ্য মতে, শহীদ হাদিকে গুলি করার কিছুক্ষণ পর তাইজুল তার ভগ্নিপতি আমিনুলকে ফোন করে জানান তিনি ভারত থেকে ফিলিপের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। তখন আমিনুলকে নির্দেশ দেওয়া হয় যেন দ্রুত ফিলিপের সঙ্গে যোগাযোগ করে জানানো হয় ওই রাতেই 2 ব্যক্তিকে সীমান্ত পার করাতে হবে। আমিনুল ফিলিপের সঙ্গে যোগাযোগ স্থাপন করে বার্তাটি পৌঁছে দেন এবং পরে বিষয়টি তাইজুলকে নিশ্চিত করেন। এরপর তাইজুলের নির্দেশে আমিনুল তাৎক্ষণিকভাবে ফিলিপকে 5,000 টাকা পাঠান। সেই অর্থের বিনিময়েই ফয়সাল ও আলমগীরকে সীমান্ত পার করানো হয়। হত্যাকাণ্ডের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় ফয়সাল ও আলমগীরের অবস্থান শনাক্ত করে গোয়েন্দা পুলিশ। তাদের শেষ অবস্থান হালুয়াঘাট সীমান্তের আশপাশে পাওয়া যায়। পরবর্তী সময়ে সেখানে অভিযান চালিয়ে ফিলিপের 2 সহযোগীকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, যাদের সীমান্ত পার করানো হয়েছে তারা ঢাকায় বড় ধরনের হত্যাকাণ্ড ঘটিয়ে এসেছে। এই বিষয়টি তারা পরে টেলিভিশনের সংবাদ দেখে বুঝতে পারেন। বিষয়টি বুঝতে পেরে ফিলিপ আত্মগোপনে চলে যান। গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, ফিলিপের সঙ্গে ঘটনার দিন কারা যোগাযোগ করেছিলেন সেটি অনুসন্ধান করতে গিয়ে ঢাকার মিরপুরের বাসিন্দা আমিনুল ইসলামের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়। এরপর তাকে আটক করা হয়।